এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম সোফিয়া গ্রেটনের হিরো তোমোকিকে হারিয়ে মাকোতোর উপস্থিতি টের পেয়ে তার পিছনে যাচ্ছে আর মাকোতোকে গর্ডেস লিমিয়ার হিরো হিবিকি ওতানাশিকে বাঁচাতে পাঠিয়েছে। তো সুকিমিচি মুন্নির ফ্যান্টাসির এপিসোড 22 শুরুতে দেখানো হয় মাকোতো ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। ঠিক তখনই সেখানে শিকি তার স্কেলেটন ফর্মে হাজির হয়। তাকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। তখন শিকি মাকোতোকে বলে, আমার কি প্রথমে হিরোকে বাঁচানো শুরু করব? মাকোতো বলে, হ্যাঁ, আর আমি তোমাকে এখন থেকে তোমার নাম দিয়ে রাখবো না। তখন শিকি বলে, ঠিক আছে, আপনি আমাকে লার্ভা বলে ডাকবেন। মাকোতো বলে, ওকে। তারা এইসব কথা টেলিপ্যাথিতে বলছিল। এখন তারা আয়োর সাথে লড়াই করতে প্রস্তুত হয়। মাকোতো আয়োকে দেখে বলে, আমি জানি না তুমি কে, কিন্তু মনে হচ্ছে তুমি আমার শত্রু। ঠিক তখনই হিবিকি মাকোতোকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের সাইডে? হিবিকির কণ্ঠ শুনে মাকোতো নিশ্চিত হয়ে যায় যে এটা সত্যি হিবিকি ওতানাশি, তার সিনিয়র। সে মনে মনে বলে, হিবিকি এই দুনিয়ায় কি করছে আর এই পোশাকে? তারপর মাকোতো ভয়েস চেঞ্জার অন করে তার স্যুটের আর আয়োকে বলে, আমি এখানে হিরোকে বাঁচাতে এসেছি গডেসের এগ্রিমেন্ট অনুযায়ী। সে হিবিকিকে বলে, ডিমনরা ফোর্স টেলার অঞ্চল ছেড়ে নর্থে পিছু হটবে আর তোমরা টেলিপ্যাথির মাধ্যমে কথা বলতে পারবে। আয়ো মাকোতোকে দেখে বলে, তোমার হাতের জিনিসটা কি? কোনো অ্যানশিয়েন্ট ইকুইপমেন্ট? মানে গডেসের কাছে এমন কিছু আছে যার ব্যাপারে আমরা জানি না? মাকোতো ভয়েস চেঞ্জার অন রাখে আর বলে, ডিমনদের সাথে আমার কোনো লড়াইয়ের ইচ্ছা নেই। তুমি চুপচাপ চলে গেলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি কোনো মানুষ তোমার পিছু করবে না। আয়ো বলে, আমি এটা করতে পারবো না, আমি এখনই হিবিকিকে মেরে ফেলবো। তুমি সরে দাঁড়াও, না হলে তোমাকেও মারবো। মাকোতো বলে, আমি সেটা করতে পারবো না, কারণ আমি আমার পুরস্কার আগেই পেয়ে গেছি। আয়ো বলে, ঠিক আছে, তাহলে তোমাকে আর হিরোকে একসাথে মেরে ফেলবো। আমার নাম আয়ো। এটা মাকোতো শুনে চুপ হয়ে যায়। আয়ো বলে, মানে তুমি তোমার নাম বলবে না? আমি ভাবিনি দ্বিতীয়বার কোনো হোয়াইট ওয়ারিয়ার আমাকে থামাবে। প্রথমবার নেভেল এটা করেছিল। হিরো তো ভাগ্যবান, সবসময় কেউ না কেউ তাকে বাঁচাতে এসে পড়ে। এটা বলে আয়ো মাকোতোর দিকে ঘুষি ছোড়ে। মাকোতো খুব সহজে ঘুষি থামিয়ে দেয়। এটা দেখে সবাই মাকোতোর প্রশংসা করে। মাকোতো হিবিকিকে বলে, তোমার টিমকে নিয়ে পিছিয়ে যাও। হিবিকি বলে, ঠিক আছে, কিন্তু আয়ো খুব শক্তিশালী, তাকে শক্তির দিক দিয়ে চ্যালেঞ্জ করো না। আয়ো এবার দ্বিতীয় ঘুষি ব্যবহার করে মাকোতোর উপর আক্রমণ করে, কিন্তু এটাও মাকোতো থামিয়ে দেয়। আয়ো একটু ইমপ্রেস হয়ে বলে, কিন্তু তোমার তো মাত্র 2 হাত, আমার বাকি হাতগুলো তুমি কিভাবে থামাবে? এই বলে মাকোতোকে সে আরেক হাত দিয়ে ঘুষি মেরে পিছনে ফেলে দেয়। মাকোতো সুন্দরভাবে ল্যান্ড হয় আর বলে, তোমার ভিতরে শক্তির অভাব আছে। তারপর সে ঘুরে এক জোরে লাথি দেয়। এতে আয়ো একটু পিছনে সরে যায়। আয়ো একটু ভয় পায় এবং বলে, আমি এই লাথি দিয়ে ড্রাগন পর্যন্ত হারিয়েছি, তুমি এটা ব্লক করলে কিভাবে? আয়ো আরো বলে, মনে হচ্ছে তুমি হিবিকের চেয়ে আমাকে বেশি এন্টারটেইন করবে। সেদিকে হিবিকি আর বাকিরা ভাবছিল এই লোকটা কি। তখন শিখি এসে বলে, ওর কোনো সাহায্যের দরকার নেই, তোমরা শুধু ওর পথে কাটা হয়ে দাঁড়াবে। আয়ো আমার মাস্টারের সামনে কিছুই না। এটা শুনে সবাই চমকে যায়। তারপর শিখি হিবিকিকে জিজ্ঞাসা করে, তুমি কি এই তলোয়ার কুসুনোহা ট্রেনিং কোম্পানি থেকে কিনেছো? হিবিকি বলে, হ্যাঁ। তুমি কি ওই জায়গা চেনো? শিখি বলে, হ্যাঁ, আমি সেখানে কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম। তোমার তলোয়ার আমার এক্সপেরিমেন্টের ম্যাটেরিয়াল দিয়ে বানানো। হিবিকি অবাক হয়ে বলে, তুমি আসলে কে? শিখি বলে, আমি লার্ভা, এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। এই সময় আরো মনস্টার হাজির হয়। শিখি হিবিকি এবং তার সঙ্গীতের উপর একটি ব্যারিয়ার বানিয়ে দেয় আর বলে, একদম নড়বে না, কারণ তোমাদের নিরাপত্তা এখন আমার হাতে। গডেসের এগ্রিমেন্ট অনুযায়ী আমার তোমাদের বাঁচাতে হবে, হিরো সেফ থাকলেই হলো। হিবিকি বলে, তাহলে তুমি কি চাও আমি কি করি? শিখি বলে, আমি সামলাচ্ছি, তুমি শুধু দাঁড়িয়ে থাকো। ওরা এতে রেগে যায়, কিন্তু সেখানে সিলি তাদের শান্ত করে। হিবিকি বলে, ঠিক আছে, দেখাও তোমার শক্তি। ঠিক তখন মনস্টারগুলো শিকির উপর আক্রমণ করে। শিকি তাদের আক্রমণ এড়িয়ে যায়। মনস্টারগুলো বলে, ওই নিচ সরে দাঁড়াও, আমাদের টার্গেট হিরো। শিকি তাদের অপমান করে বলে, তোমার মতন মনস্টারদের কত হারিয়েছি আমি, তুমি আর কি জিনিস? এতে তারা রেগে যায়। শিকি বলে, আমি একজন প্রাক্তন লিচ, তোমাদের দেখাতেই হবে আমি কি করতে পারি। তার হাতের রিংগুলো একে একে ভেঙে যায় আর সে পাওয়ার আপ করে। সে মাটির নিচ থেকে আক্রমণ করে, কিন্তু মনস্টাররা হালকা আহত হয়। তারা রেগে যায়, আক্রমণ করতে আসে। শিকি এবার তাদের জ্বালিয়ে দেয় এবং বলে, চিন্তা করো না, এতে ব্যথা লাগবে না, এখন তোমাদের জীবন আমার। এইসব থেকে মাকোতো বলে, শিকি তো খুবই অসাধারণ। মাকোতো একটু অসতর্ক হলেই আয়ো তাকে আঘাত করে পিছিয়ে দেয়। আয়ো বলে, তুমি কি ভাবছো এই লড়াই তোমার জন্য সহজ হবে? মাকোতো বলে, না, তুমি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে আমার থেকে স্কিলড। আয়ো বলে, হ্যাঁ, তোমার কোনো আক্রমণই আমার উপর কাজ করবে না। মাকোতো বলে, তোমার সাথে যারা মরেছে তাদের নিয়ে কি তোমার কোনো দুশ্চিন্তা নেই? আয়ো বলে, যুদ্ধে তো লোকজনকে যেতেই হবে, তাই এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা বলার পর এখন সে মাকোতোর উপর নিজের এলিমেন্টাল কর্নেট দিয়ে অনেক জোরে আক্রমণ শুরু করে। আর মাকোতো তার আক্রমণগুলো ঠেকাচ্ছিল এবং তাকে বলে, আমি তোমাকে শেষবারের মতো ক্লিয়ার করে বলছি, তুমি কি সত্যি পিছু করতে চাও না? আয়ো বলে, না, আর এই ফাইট আমি বেশি সময় ধরে টানতেও চাই না। এটা শুনে মাকোতো শিকিকে বলে, হাফ ওপেন 7। শিকি বলে, ঠিক আছে। এটা দেখে আয়ো বলে, তুমি কি তোমার সাথী লিজ থেকে সাহায্য চাইছো? মাকোতো বলে, না, আমি তাকে শুধু বলছি যেন আমাকে একটু সময় দেয়। আয়ো বলে, তুমি কি ফেয়ার ভাবে লড়তে পারো না? মাকোতো বলে, আমার উদ্দেশ্য শুধু হিরোকে বাঁচানো আর ফোর্স টেলারকে থামানো। হতে পারে ভবিষ্যতে আমাকে কারোর সাথে লড়তে হয়, তাই আমি আমার টেকনিক গুলো সবাইকে অযথা দেখাতে পারবো না। এটা শুনে আয়ো ভাবি, এ কি ভাবছে, ও কি ভবিষ্যতে হিরোর সাথেও লড়বে? এরপর মাকোতো তার স্যুটের সাইলেন্ট কিলার মুড ইউজ করে আর তখন স্যুট থেকে একটি অদ্ভুত জিনিস বের হয়। হিবিকি এটা দেখে অবাক হয়ে যায়। মাকোতো বলে, আমার মনে হয় না এটা ঠিক হলো। হঠাৎ ওই জিনিস থেকে কিছু মিসাইল বের হয় আর সরাসরি আয়োর দিকে আঘাত করতে থাকে। এটা দেখে আয়ো অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনো
কোনো ট্র্যাকিং ওপেন দেখেনি, কিন্তু এই আক্রমণগুলোতে আয়োর কিছুই হয় না। এটা দেখে মাকুতো এবার কিছু নাকলস ইউজ করে এবং সেটা সরাসরি আয়োর শরীরের ভিতর ঢুকে যায়। আয়ো অবাক হয়ে বলে, আমার এত হার্ড স্কিনের ভেতরে এগুলো ঢুকলো কিভাবে? তখন মাকুতো সেই জিনিসগুলো ফিরিয়ে নেয় এবং বলে এগুলো কাজ করছে না, এবার আর কি ট্রাই করব। এখন মাকুতোর স্যুট অ্যাঙ্কার শট সিলেক্ট করে, এতে দড়ির মতো একটি জিনিস বের হয়ে আয়োর গলায় আটকে যায় আর মাকুতো তাকে টেনে কাছে এনে একদম জোরে ঘুষি মারে, এতে আয়ো বেশ ড্যামেজ খায়। এটা থেকে মাকুতো বলে ভালো মুভ ছিল, এবার এটাকে শেষ করার সুযোগ। সে আবার আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই দেখে আয়ো খুব দ্রুত রিজেনারেট করছে আর এরপর সে মাকুতোকে লাথি মারতে আসে। মাকুতো সেটা ডজ করে উঠতে শুরু করে, আয়ো তা দেখে চমকে যায় আর বলে এটাই উঠতেও পারে। মাকুতো এবার জেট কিক অ্যাক্টিভেট করে এবং সরাসরি আয়োর দিকে আক্রমণ চালায়, কিন্তু তার নিশানা একটু ভুল হয়, আয়োর পাশ ঘেঁষে বেরিয়ে যায়, তবুও ভালো ড্যামেজ দিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর মাকুতো যখন ঘুরে তাকায় তখন দেখে আয়ো ইতিমধ্যে পুরোপুরি রিকভার করে ফেলেছে এবং এখন সে মাকুতোকে তুলে নিয়ে খুব জোরে মাটিতে আছাড় দিতে শুরু করছে। এটা থেকে হিবিকি শিকিকে বলে তোমার মাস্টার বিপদে আছে। শিকি বলে তোমার অ্যাডভাইসের কোনো দরকার নেই। এরপর শিকি 7 স্টেপ অ্যাক্টিভেট করে এবং কোনো ধোয়ার মতো জিনিস শহরের দেয়ালে পর্যন্ত ছড়িয়ে দেয়। শিকি বলে আমি পুরো সিটিকে উইকলিং ফগে ঢেকে দেব, এতে শত্রুরা দুর্বল হয়ে যাবে আর এটা আমার মাস্টারের নির্দেশ, তাই তোমাদের তাকে ধন্যবাদ দিতে হবে। এদিকে আয়ো মাকুতোকে অনেক মারলেও মাকুতো আবার দাঁড়িয়ে যায়। এর থেকে আয়ো বলে তোমার তো কিছুই হয়নি। মাকুতো বলে বিশ্বাস হচ্ছে না, তুমি এখনো নড়তে পারছো আর রিজেনারেট করতে পারছো। আয়ো বলে যদি পরিস্থিতি অন্যরকম হতো তাহলে আমি তোমার সাথে লড়াইয়ের মজা নিতাম। আর এটা বলে সে খুব জোরে চিৎকার করে, চিৎকার অনেক দূর পর্যন্ত যায়। এটা দেখে মাকুতো একটু চমকে যায় আর বলে ও কি করলো? আয়ো বলে যেসব সৈন্যের সাথে আমি টেলিপ্যাথি দিয়ে কথা বলতে পারি না তাদের আমি বলেছি একটা জিনিস ব্যবহার করতে, আর সেটা এটা, আর আমি এটা নেভেল থেকে শিখিয়েছি। হিবিকি এটা দেখে অবাক হয়ে যায় এবং বলে এটা তো রোজ সাইন। শিকি তখন মাকুতোকে বলে হ্যাঁ এটা রোজ সাইন, এটা এক ধরনের অভিশপ্ত আইটেম, এতে ইউজার খুব শক্তিশালী হয় কিন্তু তার বদলে নিজের সোল হারায়, মনে হচ্ছে এটা মডিফাই করা। আয়ো বলে তোমার তো খুব ভালো নজর লিচ। আয়ো বলে হ্যাঁ এই ব্যাটল থেকে কেউ বাঁচবে না, এটা ব্যবহার করে আমার সৈন্যরা আরো শক্তিশালী হবে আর সব মানুষকে মেরে ফেলবে। চলো দেখি রুনা এর ভিতরে কত আপগ্রেড করেছে। এরপর সে রোজ সাইন ভেঙে সেটা ইউজ করে, এর সাথে সাথে আয়ো আরো বেশি শক্তিশালী হয়ে যায়। সে এখন নিজেও ফিল করতে পারছে তার অনেক পাওয়ার। সে মাকুতোকে বলে আয় এবার আমার সাথে লড়। ওদিকে এই রোজ সাইন দেখে সিলি বলে যদি ডিমনরা এসব ব্যবহার করে তাহলে পরিস্থিতি খুব খারাপ হবে। চিয়া বলে হ্যাঁ আমাদের বাইরে গিয়ে লোকজনকে বাঁচাতে হবে। হিবিকি বলে ঠিক আছে। তারা সবাই সিটির দিকে যাওয়ার জন্য শুরু করে, তখন শিকি তাদের উপর ব্যারিয়ার বসিয়ে দেয়, এতে তারা আটকে যায়। হিবিকি আর তার সাথীরা চিৎকার করে বলে এই ব্যারিয়ার সরাও, আমাদের বাইরে যেতে দাও, আমরা সিটিকে কন্ট্রোলে আনবো, মানুষদের মরতে দেব না। শিকি বলে না আমি ব্যারিয়ার তুলবো না, আমার লক্ষ্য শুধু হিরোকে বাঁচানো। এটা শুনে হিবিকি বলে আমার জন্য চিন্তা করো না। সবাই বলতে থাকে আমি পুরো রয়্যাল ক্যাপিটালের মানচিত্র জানি, খুব তাড়াতাড়ি ডিমনগুলোকে শেষ করে দিব। সবাই অনুরোধ করতে থাকে প্লিজ আমাদের যেতে দাও। এইসব অনুরোধ শুনে শিকি তখন মাকুতোর স্টুডেন্টদের কথা মনে পড়ে। তারপর সে বলে যদি সত্যি বাইরে যেতে চাও তাহলে নিজেরাই এই ব্যারিয়ার ভেঙে বের হও। শিকি আমাদের বলে এই ব্যারিয়ার আমি একোয়ার এরিসের ব্যারিয়ারকে ভিত্তি করে বানিয়েছি, এটা অনেক শক্তিশালী, তোমরা যদি এই ব্যারিয়ারকে ভাঙতে না পারো তাহলে মানুষকে বাঁচাবে কিভাবে? এটা শুনে হিবিকি বলে এর মানে আমি যদি এই ব্যারিয়ার ভাঙতে পারি তাহলে এখান থেকে যেতে পারবো। একথা শুনে শিকি বলে আমি এটা নিয়ে ভাববো। এটা শুনে হিবিকি ব্যারিয়ারটা ভাঙার চেষ্টা করে, সে ভাবছিল সে ব্যারিয়ারটা ভেঙে ফেলবে কিন্তু অনেক চেষ্টা পরও ওটা ভাঙতে পারে না আর কষ্টে সে পুরো ক্লান্ত হয়ে পড়ে এবং সেখানে লুটিয়ে পড়ে। এটা দেখে তার সাথে লোকেরা সেখানে ছুটে আসে। দেখে হিবিকি ভাবছিল আমি ব্যারিয়ারটা ভাঙতে পারবো, আমি তো হিরো কিন্তু আমার আরো শক্তি দরকার। তখন হিবিকি দেখতে পায় সে একদম অন্য এক জায়গায় এসে পড়েছে। হঠাৎ একটা অজানা আওয়াজ তাকে বলে ওয়েলকাম ট্রাভেলার বিটুইন ওয়ার্ল্ডস। এটা শুনে হিবিকি বেশ অবাক হয়ে যায় এবং বলে তুমি কি? তখন সে আওয়াজ বলে আমি কিভাবে তোমাকে আমার পরিচয় বোঝাবো জানি না, আর আমরা শেষবারের মতোই দেখা করছি। এটা শুনে হিবিকি বলে তোমার যদি আমাকে কিছু বলার থাকে পরে বলো, কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তখন আওয়াজ বলে এত তাড়াহুড়ো করো না, এখানে শুধু তোমার চেতনা আছে, তোমার শরীর এখন আগের জায়গাতেই আছে। এখানে সময় কেটে গেল, তোমার দুনিয়াতে সময় খুব ধীরে চলে, তাই চিন্তা করো না, কিছুই টের পাবে না। তারপর সে বলে চলো কথা চালিয়ে যাই, তুমি অরিজিনাল ওয়ার্ল্ড থেকে আসা একজন আউটসাইডার এবং হিরো হিবিকি। হিবিকি জিজ্ঞাসা করে তুমি আমাকে চেনো? সে আওয়াজ বলে হ্যাঁ। আরেক হিরো তোমাকেও এখানে আগে এসেছিল, তুমি অনার অর্জন করেছো স্পেশাল প্রিভিলেজ পাওয়ার জন্য। হিবিকি জিজ্ঞাসা করে আমি তাহলে আরো শক্তিশালী হতে পারবো? আওয়াজ বলে তা তোমার উপর নির্ভর করছে, কারণ কিছু অ্যাবিলিটি নিতে হলে মূল্য দিতে হয়, কিন্তু হ্যাঁ সবই সম্ভব। সে বলে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, কিন্তু তোমার দিক থেকে মনে হবে প্রশ্নগুলো আসলে কোনো সঠিক উত্তর নেই। তারপর সে জিজ্ঞাসা করে বলো তো তুমি কোন রং? এরপর দৃশ্যে দেখা যায় একটা তারা পড়ে আর আওয়াজ বলে ধন্যবাদ, আমি তোমার রেজাল্ট পেয়েছি, তোমার কালার ব্ল্যাক, এটা হাইয়েস্ট র্যাঙ্কের রংগুলোর একটা, তুমি
তোমকিরও ব্ল্যাক ছিল। গড কখনো ব্ল্যাক পাওয়ার অর্জন করতে পারে না। এতে অ্যাটাক, ডিফেন্স, হিলিং, সাপোর্ট, ম্যাজিক সবই থাকে, তাই একে অল কার্লস বলা হয়। তারপর সে বলে আমি এখন তোমার অ্যাবিলিটি তৈরি করব, কিন্তু তোমকি আগেই তার অ্যাটাক বেছে নিয়েছে, তাই তুমি সেটা বেছে নিতে পারবে না। এটা শুনে হিবিকি বলে যদি এমন হয় তাহলে তুমি আমাকে এমন একটা অ্যাবিলিটি দিতে পারো যেটা দিয়ে পুরো দুনিয়া আমি জয় করতে পারবো। সে আওয়াজ বলে হ্যাঁ দিতে পারি, কিন্তু তোমার পুরো মানা শেষ হয়ে যাবে আর তোমার এই দুনিয়ার 80% জীবন আমি কেড়ে নেব। এটা শুনে হিবিকি বলে এভাবে তো পারবো না। তারপর সে জিজ্ঞাসা করে তাহলে এমন একটি অ্যাবিলিটি দিতে পারো যাতে আমি সব স্পেল ডিসপেল করতে পারি। আওয়াজ বলে যদি একটু চেষ্টা করো তুমি নিজেই ডিসপেল ম্যাজিক শিখে ফেলতে পারবে। এই লোকটাও এই ম্যাজিক ইউজ করে। এটা শুনে হিবিকি অবাক হয়ে বলে তুমি কি সেই হিরো স্যুট পরা লোককে চেনো? ওই অদ্ভুত স্যুটটা কি সে এখান থেকে পেয়েছে? আওয়াজ বলে হ্যাঁ আমি তাকে চিনি, কিন্তু সন্দেহ হচ্ছে যে সে আর এখানে আসবে না। আবার আওয়াজ জিজ্ঞাসা করে তাহলে তুমি কি কোনো পাওয়ার চয়েস করবে? হিবিকি এবার তার বন্ধুদের কথা ভাবে এবং বলে আমি কি আমার বন্ধুদের ইমোশন থেকে নিজের শক্তি তৈরি করতে পারবো? আওয়াজ বলে এই অ্যাবিলিটিটা তোমার জন্য দারুণ হবে। হিবিকি বলে তাহলে তুমি আমাকে এই পাওয়ারটা দিতে পারো? আওয়াজ বলে হ্যাঁ পারি, তবে তোমার ম্যাক্সিমাম মানা কমে যাবে। হিবিকি বলে ঠিক আছে। তারপর আওয়াজ বলে ঠিক আছে আমি তোমাকে এই অ্যাবিলিটি দিচ্ছি। এতক্ষণে সিন বদলে যায়। হিবিকি তার শরীরে ফিরে আসে এবং তার বন্ধুদের ইমোশনকে নিজের শক্তি বানিয়ে ফেলে। সে একদম শক্তিশালী হয়ে যায় এবং এক আঘাতে ব্যারিয়ারটা ভেঙে ফেলে। তবে সে খুব ক্লান্ত হয়ে যায়। এটা দেখে শিকি অবাক হয়। তারপর হিবিকি শিকিকে বলে আমাদের তো এগ্রিমেন্ট হয়েছিল, আমরা এখন সিটিতে যাচ্ছি। এই কথা বলে দৌড়ে চলে যায়। শিকি তাদের থামাতে যাচ্ছিল, ঠিক তখন সে সেন্স করে যে আকাশ থেকে কিছু একটা এখানে আসছে। সে মাকোতোকে খবর দেয়। মাকোতো বলে মানে আমাকে কি এখন তার সাথেও ডিল করতে হবে? মাকোতো শিকিকে বলে তুমি হিরোর সাথে যাও। শিকি বলে ঠিক আছে এবং সে চলে যায়। মাকোতো মনে মনে ভাবে আমার ডিমনদের সাথে ভবিষ্যৎ সাজাতে হলে এখানে কাউকে মারা যাবে না, আর আমি মারতে চাইও না। হঠাৎ অনেকগুলো আক্রমণ আসে উপর থেকে, কিন্তু মাকোতোর কিছুই হয় না। সে দাঁড়িয়ে থেকে বলে তুমি কি ঠিক আছো? আমার মনে হয় আক্রমণ তোমার সাথীরা করেনি। আয়োকেরা জিজ্ঞাসা করে মানে তুমি যাকে চেনো? তাহলে তো বুঝতেই পারছো তাকে কন্ট্রোল করা যায় না। মাকোতো বলে হ্যাঁ আমার কোনো সন্দেহ নেই। তারপর সে ভাবলো ওরা আসার আগেই আয়োকে দুর্বল করে দিই। সে তার স্যুটকে বলে এবং জানতে পারে যে এখন স্পেল ব্রেক সবচেয়ে কার্যকর হবে, কারণ হিরোর লেভেলের কোনো এনিমি আসলে আমরা জোর করে তাদের এনহান্সমেন্ট ভেঙে দিতে পারি। আয়ো মাকোতোর দিকে এগিয়ে আসছিল। মাকোতো এবার ইনভেস্টিগেশন কাই ব্যবহার করে আর বুঝে যায় আয়ো রোজ সাইন কোথায় আছে এবং স্পেলের আক্রমণ ডজ করে সরাসরি সেই জায়গায় স্পেল ব্রেক করে দেয়। রোজ সাইন পুরোটা ভেঙে যায়। আয়ো দুর্বল হয়ে পড়ে। আয়ো চিৎকার করে বলে তুমি কি করলে? মাকোতো বলে তোমার রোজ সাইন ভেঙে দিয়েছি, এখন নড়তে চাও? আয়ো দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই মাকোতো বুঝতে পারে সোফিয়া এসে গেছে। সে উপরে তাকায় এবং দেখে সোফিয়া আয়োকে ইনহান্স করছে। আয়ো বলে এরা ক্যাপিটালে কি করছে? মাকোতো ভাবছে সোফিয়াকে এনহান্সিং স্পেল ইউজ করছে। সোফিয়া মারতে তলোয়ার চালায়। মাকোতো এড়াতে চেষ্টা করে, তবুও তার হেলমেট খানিকটা ভেঙে যায়। সোফিয়া বলে আমি জানতাম তুমি এত সহজে মরবে না, তুমি আগের মতো ইন্টারেস্টিং। তারপর মাকোতোর মাস্ক পুরো ভেঙে যায়। সেই স্যুট খুলে তার আসল ফর্মে ফিরে আসে। সোফিয়া মাকোতোকে বলে তুমি আমার নাম মনে রেখেছো, এটা আমার জন্য অনেক বড় সম্মানের। মাকোতো তখন বলে তুমি এখনো বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম ওই জাদুকর তোমাকে মেরে ফেলেছে। এটা শুনে সোফিয়া মনে মনে ভাবতে থাকে ও কি জানে না সেই জাদুকর সে নিজেই। তারপর সোফিয়া বলে তুমি আমার অ্যাটাক সহ্য করে বেঁচে আছো, মানে তুমি এম্পায়ারের হিরোর থেকেও বেশি শক্তিশালী। এটা শুনে মাকোতো জিজ্ঞাসা করে মানে তুমি কি এম্পায়ারের হিরোকে মেরে ফেলেছো? সোফিয়া বলে না, ও আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়েছে তাই তাকে বাঁচিয়ে রেখেছি। মাকোতো তখন বলে যদি এমন হয় তাহলে তুমি এখন এখান থেকে যেতে পারো, কারণ তোমাকে তো আমি ইতিমধ্যে এন্টারটেইন করে ফেলেছি। সোফিয়া বলে না আমি যেতে পারবো না, তুমি আমার আর মিৎসুরুগির জন্য অনেক বড় বাধা, আজ তোমাকে মেরেই ফেলবো। এটা শুনে মাকোতো বলে আয়োর থেকে বেশি ফোকাস এখন আমার সোফিয়ার উপর দিতে হবে। তারা ফাইট করতেই যাবে তখন হঠাৎ রুনা এসে বলে থামো। সে মাকোতোকে দেখে বলে তুমি তো কুজুনোহা। এটা শুনে আয়ো অবাক হয়ে যায়, মানে এই ছেলেটাই কুজুনোহা। সোফিয়া তখন বলে তুমি কি রুনাকে চিনো? মাকোতো বলে হ্যাঁ। রুনা বলে তুমি এখানে কি করছো? তোমার তো রসকাটে থাকা উচিত ছিল। আয়ো তখন বলে কুজুনোহা গডেসের সাথে একটা ডিল করেছে, সে কিংডমের হিরোকে বাঁচানোর চেষ্টা করছে এবং ফোর্স্টেলার কেল্লাকে দখলে নিতে হবে। মাকোতো বলে তোমরা ভাবছো আমি গডেসের চাকর, না না তা একদম ভুল, আমি শুধু তার সাথে একটা ডিল করেছি। রুনা তখন বলে তুমি আমাকে অনেক নিরাশ করলে, ভেবেছিলাম তোমার কথা ডেমন কিংকে বলবো, কারণ তুমি ডেমন আর ডেমি হিউম্যানদের আলাদা দৃষ্টিতে দেখো না। মাকোতো বলে আমি কখনো বলিনি যে আমি ডেমনের সাইডে, আমি শুধু তাই করেছি যা তুমি আমার সাথে রডসকাটে করেছিলে। আমার কথা না মেনে তুমি একাডেমিতে হামলা করিয়েছো। রুনা বলে আমি ভেবেছিলাম রডসকাটে যা হয়েছে তার জন্য তুমি আমাকে ধন্যবাদ দেবে, কারণ তোমাকে দেখে বোঝা যায় মানুষদের সাথে তোমার তেমন অ্যাটাচমেন্ট নেই, আর এই হামলার কারণে রডসকারের সবার কাছে তুমি এখন ভালো হয়ে গেছো, তোমার বিজনেসও বাড়বে। মাকোতো বলে নিজের কাজ করো, আর রডসকারের সব মনস্টারকে আমি তাড়িয়ে দিয়েছি। রুনা বলে জানি। মাকোতো জিজ্ঞাসা করে ডেমনরা কি রডসকার ছেড়ে দিয়েছে? রুনা বলে হ্যাঁ। মাকোতো তখন ভাবে সিটিতে থাকা ডেমি হিউম্যানরা যারা মানুষের উপর রাগ করে তারাই হয়তো ডেমনদের সাহায্য করেছে। রুনা তখন বলে তুমি কি আরেকটা ডিল করতে চাও? ডেমন ল্যান্ডে তোমাকে বিজনেস করতে দেবো, বদলে তুমি এখান থেকে চলে যাও। মাকোতো সরাসরি বলে না। সে রুনাকে বলে তুমি তোমার জায়গায় ফিরে যাও আর আয়ো ও সব ডেমনদের সঙ্গে নিয়ে যাও, তোমাদের ফোর্স টেলার কেল্লাকে ছাড়তে হবে। রুনা বলে তুমি কি ভাবো সোফিয়া আর আয়োর সাথে লড়লে তুমি বেঁচে যাবে? মাকোতো বলে সমস্যা নেই,
তোমরা চাইলেও যোগ দিতে পারো, আমি সবাইকে হারাবো, আমার কোনো আপত্তি নেই। এটা শুনে রুনা চমকে যায়। আয়ু বলে ওর অহংকার এটা বলছে না, আমি রোজ সাইন ব্যবহার করেও ওকে হারাতে পারিনি, ও এত শক্তিশালী। রুনা তখন জিজ্ঞাসা করে তুমি রোজ সাইন কেন ব্যবহার করলে? আয়ু বলে আমি চাইনি শুধু আমার সৈন্যরা এটা ব্যবহার করুক, হিরোকে মারতে হলে আমিও করবো। রুনা বলে এটা কোনো দরকার ছিল না। সে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে তোমার কত সময় বাকি? আয়ু বলে আমি সাইন অ্যাক্টিভেট করেছিলাম আর তখনই কুজুনোয়া সেটা ধ্বংস করে দেয়, তাই বাঁচবো কিনা জানি না। রুনা রেগে বলে এটা আগে বলার দরকার ছিল, আমাকে ফালতু টেনশনে রাখলে। এদিকে সোফিয়া এগুলো দেখে হাসতে থাকে আর বলে আয়ু নিজের জীবন ঝুঁকিতে রেখে ওকে হারাতে পারলো না, তাহলে আমার পুরো পাওয়ার ব্যবহার করতে হবে। রুনা আর আয়ু দুজনেই চমকে যায়। সোফিয়া রুনাকে বলে এখন যুদ্ধ শুরু হবে, আর আমার মাত্র মনে পড়ে গেছে স্টার লেক যে বানিয়েছিল সেই জাদুঘরটা আসলে কুজুনোহাই। আয়ু আর রুনা চমকে যায় যে আসলে মাগতোই সেই জাদুকর। মাগতো ভাবে কি আমি সেই জাদুকর, আমি সেই লেকটি বানিয়েছিলাম? তারা সবাই চমকে যায়। হঠাৎ সোফিয়া অদৃশ্য হয়ে আক্রমণ করে। মাগতো তার মানা অ্যাক্টিভেট করে আক্রমণ ঠেকায়। এটা দেখে সোফিয়া বলে এটা কি? মাগতো বলে আগে তুমি আমাকে সারপ্রাইজ অ্যাটাক দিয়েছিলে, যার কারণে তুমি আমাকে অনেক আঘাত দিতে পেরেছিলে, কিন্তু এবার আর পারবে না, আমি অনেক শক্তিশালী হয়ে গিয়েছি। সোফিয়া এবার ডার্ক এলিমেন্ট ব্যবহার করতে থাকে। মাগতো চমকে বলে সোফিয়া এখন এটাও ব্যবহার করতে পারে। সে আবার আক্রমণ করে, কিন্তু মাগতো সহজেই সামলে নেয়। সোফিয়া বলে বিশ্বাস হচ্ছিল না তুমি আমার ব্লেড ড্রাগন সোর্ড আর ফায়ার ড্রাগন ফ্লেম দুটোই এড়িয়ে গেলে। সোফিয়া তার এই পর্যন্ত যতগুলো ড্রাগনকে মেরেছে তাদের পাওয়ারগুলো ইউজ করতে থাকে, কিন্তু মাগতো ওর সামনে পারে না। সে আবার আক্রমণ করে। মাগতো আবার মানা ম্যাটার দিয়ে থামিয়ে দেয়। রুনা থেকে অবাক হয়, এটা কি আর্মর? কিন্তু মানা দিয়ে বানানো, কিভাবে সম্ভব? মাগতো বলে আমার মানা ম্যাটার যে কোনো ড্রাগন স্লেয়ারের পুরো পাওয়ার সহজেই হ্যান্ডেল করতে পারে, এটা মানার ফিজিক্যাল ফর্ম বলতে পারো। সোফিয়া বলে এমন জিনিস কোথাও দেখিনি। তারপর মাগতো পাল্টা আক্রমণ করে আর দৃশ্য অন্যদিকে চলে যায়। আমরা দেখি লুটো এই ফাইট দেখতে দেখতে বলে দ্বিতীয় দুনিয়া থেকে যারা আসে তারা এমনই অসাধারণ হয়, তাই আমি তাদের থেকে দূরে থাকতে পারি না। সে বলে সোফিয়া ধারণ করছে, ও জানেই না আমি তাকে ক্যামেরা হিসাবে ব্যবহার করছি। লুটো বলে অ্যালকেমির সবচেয়ে বড় রহস্য হলো ফিলোসফার স্টোন তৈরি করা, খাঁটি হলেও এটা জেনুইন এলিক্সিয়ার। মাগতো বলেছিল সে তার মানার আউটপুট বাড়াতে চায়, আমি ভাবিনি সে এমন পাগলের মতো করবে। মানা মেটার তৈরি করতে বিশাল মানা লাগে। লুটো হাসতে হাসতে বলে মাগতো তুমি সেই জিনিস যা আমি বহুদিন ধরে ইমাজিন করছিলাম, তুমি অবিশ্বাস্য, আমাকে তুমি চমকে দিয়েছো। এদিকে সোফিয়া মাগতোকে দ্রুত আক্রমণ করতে বলে আর বলে তোমার স্পিড তো কম। মাগতো বলে হ্যাঁ, কারণ আমি মাস্টার ওয়ারিয়র নই, কিন্তু তুমিও শক্তিশালী অনেক। ল্যান্সারকে ছাড়া তুমি কোনো গ্রেট ড্রাগনের পাওয়ার ধার করেছো? এটা শুনতেই সোফিয়া একদম হঠাৎ টেলিপোর্ট করে উধাও হয়ে যায়। এটা থেকে মাগতো বলে আমার মনে হয় না সোফিয়া ল্যান্সারের তলোয়ার দিয়ে এইরকম মুভ করছে, তাহলে কি এটা শ্যাডো ড্রাগনের পাওয়ার? হঠাৎ সোফিয়া উপরে এসে হাজির হয় এবং সঙ্গে সঙ্গে দূর থেকে এক বিশাল লং রেঞ্জ অ্যাটাক করে, কিন্তু সেই অ্যাটাকটা লেজারের মতো হয়ে যায়। মাগতো মানামেটার ভিতর দিয়ে সোজা চলে যায়, মানে তার কিছুই হয় না। এটা দেখে সোফিয়া অবাক হয়ে বলে এটাও কাজ করলো না? আর কারি যে গ্রেট ড্রাগন তার ফ্লেম অ্যাটাক তো সব ড্রাগনের মধ্যে সবচেয়ে শক্তিশালী, কিন্তু তারটাও কাজ লাগলো না। মাগতো এবার বলে তুমি একটার পর একটা গ্রেট ড্রাগনের অ্যাবিলিটি ইউজ করছো, আমি তো এমন কিছু করিনি যে ড্রাগনরা আমার উপর রেগে যাবে। সোফিয়া বলে চিন্তা করো না, কেউ তোমাকে হিট করবে না। এটা বলেই সে আবার মাগতোর দিকে ঝাঁপিয়ে পড়ে। মাগতো এবার তাকে পাল্টা অ্যাটাক করে, কিন্তু সোফিয়া তার তলোয়ার দিয়ে সেটা ব্লক করে ফেলে। মাগতো অবাক হয়ে বলে ও তাহলে তুমি এটাও ব্লক করে ফেললে, ঠিক আছে তাহলে এগুলো ব্লক করে দেখাও। এই কথা বলতেই মাগতো একের পর এক অ্যাটাক ছুড়ে দেয়। সোফিয়া সব অ্যাটাক ব্লক করতে না পেরে সরে গিয়ে লুকিয়ে পড়ে। মাগতো সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন কাই ইউজ করে এবং দেখে সোফিয়া একটা পাথরের আড়ালে লুকিয়ে আছে। সে তার অ্যাটাক একটু ঘুরিয়ে সরাসরি সোফিয়ার দিকে পাঠিয়ে দেয়। এটা থেকে রুনাও অবাক হয়ে যায়। সোফিয়া বাঁচতে এখন দৌড়াতে থাকে, তবুও একটা অ্যাটাক তার শরীরে লাগে। এদিকে আমরা আয়োকে দেখি সে আবার লড়াইয়ের নামার জন্য প্রস্তুত হচ্ছে। মাগতো তাকে বলে শান্ত হও, তুমি যদি আবার ঢুকো আমি তোমাকে ছাড়বো না, ভেবে চিন্তে লড়াইয়ে নামবে। আয়ো বলে যতদূর জানি আমি এখন তোমার সঙ্গে লড়ছি। মাগতো বলে ঠিক আছে তুমি লড়াই আসতে পারো, কিন্তু পরে আমাকে বলবে না যে আমি তোমাকে ওয়ার্নিং দেইনি। এমন সময় সোফিয়া লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে। মাগতো বলে ও তুমি তো রিজেনারেট করতে শিখে গেছো, নিশ্চয়ই কষ্ট হচ্ছে তাই না, চলো এই ফাইটটা শেষ করে দিই। সোফিয়া বলে ফরগেটেড ড্রাগনরা শুধু হার মানে না, যেদিন তুমি আমাকে ওই লেকের মধ্যে সাঁতার কাটতে ছেড়ে দিয়েছিলে সেদিন আমি আকারি আর ইয়ামাতোই দুজনকেই কনজিউম করেছি। এই দুই ড্রাগনের পাওয়ার আছে। মাগতো বলে কনজিউম করলে মানে পাওয়ার নিলে কি কোঅপারেশন করতে পারতে না? সোফিয়া বলে আমার এমন একটা এবিলিটি আছে যেটা দিয়ে আমি ড্রাগনের পাওয়ার খেয়ে নিজের করতে পারি, এখন আমি এতটা শক্তিশালী যে পুরো একটা নেশন ধ্বংস করতে পারি। মাগতো মনে মনে ভাবে এটা সত্যি নাকি বাড়াবাড়ি করছে, নাকি এই দুনিয়াটাই খুবই দুর্বল। সোফিয়া বলে আমি একবার সাজানামি আর মোটাকির পাওয়ার কনজিউম করে ফেললে আমি বানশুগুকে হারিয়ে ফেলতে পারবো। মাগতো ভাবে বানশুগু ও মানে সোফিয়ার আসল টার্গেট লুটো। হঠাৎ সোফিয়া ট্রান্সফর্ম হয়ে যায়। সে বলে আমি স্কেল দেখিয়ে নিজেকে ছোট করতে চাইনি, কিন্তু তোমার জন্য করতে হচ্ছে। মাগতো বলে ট্রান্সফরমেশন ভালোই হয়েছে, কিন্তু মনে হয় তুমি এখনো শিন আর লুটোকে হারাতে পারবে। সোফিয়া অবাক হয়ে যায়, ও কিভাবে শিন আর লুটোর আসল নাম জানে? সোফিয়া বলে আমার মনে হয় আমি তোমার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের করতে পারবো, তাদের নাম তো খুব অল্প মানুষই জানে। মাগতো হেসে বলে ও তাই নাকি, আমি তো কয়েকজন
কয়েকদিন আগেই তাদের সঙ্গে বসে ডিনার করলাম। এটা শুনে সোফিয়া প্রচন্ড রেগে যায় এবং তার ডার্ক এলিমেন্ট দিয়ে ভয়ঙ্কর অ্যাটাক ছড়ে। এই আঘাতে মাকোতোর মানা ম্যাটার একটু দুর্বল হয়ে যায়। সোফিয়া দ্রুত একের পর এক তলোয়ার দিয়ে আঘাত করে মানা ম্যাটার ভেঙে দেয়। ঠিক তখন পিছন থেকে আয়ো আসে। মাকোতোর সঙ্গে সঙ্গে মানা ম্যাটার দিয়ে এক বিশাল হাত তৈরি করে আয়োর গলা চেপে ধরে এবং হাওয়ায় তুলে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, এবার আবার বলছি ফিরে এসো না হলে মেরে ফেলবো। তারপর সে সেই হাতকে রকেটের মতো করে দূরে ছুড়ে ফেলে। আয়ো একদম শহরের বাইরে গিয়ে পড়ে। মাকোতো বলে, ঠিক আছে, আয়ো এখন ফোর্স টেলার কেল্লার বাইরে, ওকে মারলে খারাপ লাগতো। এদিকে সোফিয়া সুযোগ নিয়ে মানা মেটারে আঘাত করে সেটা ফাটিয়ে দেয়। সে খুশিতে আবার আক্রমণ করতে আসে, কিন্তু মাকোতো মুহূর্তের মধ্যে নতুন মানা মেটার বানিয়ে ফেলে। সোফিয়া যা দেখে অবাক হয়ে যায়। মাকোতো বলে, আমি কখনো বলিনি যে দ্বিতীয়বার মানা মেটার বানাতে পারবো না। এবার সে সোফিয়াকে তুলে নেয় এবং বলে, চলো দেখি এই ফর্মে তোমার ডিউরেবিলিটি কেমন। সে আগুনের মধ্যে সোফিয়াকে জ্বালাতে শুরু করে। সোফিয়া চিৎকার করতে থাকে। মাকোতো বলে, ও তুমি তো একদম নর্মাল মানুষের মতোই চিৎকার করো। সোফিয়া বলে, আমি তোমাকে মেরে ফেলবো। এগুলো দেখে রুনা মাকোতোকে বলে, আমি তোমার অফারটা মানছি। মাকোতো জিজ্ঞাসা করে, তোমার শর্ত কি? রুনা বলে, আমার কোনো শর্ত নেই। ফোর্স টেলার কেল্লা আর লিমিয়ার হিরো দুজনই তুমি রেখে দাও, আমার এসবের প্রয়োজন নেই। আর সোফিয়া আমাদের গেস্ট কমান্ডার, কিন্তু সে কোনো ফোর্সকে লিড করছে না, আমি তাকে রেখে গেলে আমার কোনো সমস্যা হবে না। মাকোতো বলে, না, কিন্তু আমি তোমাকে ওর সেফটির গ্যারান্টি দিতে পারবো না। সোফিয়া বলে, ঠিক আছে, আমি ধরে নেব সব ব্যাটেলের কারণেই হয়েছে। মাকোতো বলে, ঠিক আছে, তুমি যাও, আর হিরোর সাথে লাগতে যেও না। আসার সময় রুনা বলে, ঠিক আছে, এবং মনে মনে ভাবে মাকোতো আসলেই খুব ভয়ঙ্কর। এবার বুঝেছি ওকে কেন সবাই জাদুকর বলে। সে সোফিয়াকে ওখানেই ফেলে রেখে চলে আসে। এদিকে মাকোতো দেখে সোফিয়ার হাতের সাথে তার সেই তলোয়ারটা যেন জোড়া লেগে আছে। এটা দেখে সে একটু চমকে যায়। সোফিয়া তাকে বলে, এটা ব্লেড ক্রিস্টালাইজেশনের, আমি যত ড্রাগনের পাওয়ার ইউজ করি এই তলোয়ার তত আমার সাথে ফিউজ হতে থাকে। মাকোতো বলে, তোমার কি মনে হয় তুমি আরো দুর্বল প্রতিপক্ষের সাথে লড়তে পারবে? আমি তোমাকে মেরে ফেলবো। সোফিয়া বলে, আমি ছোট বাচ্চা না যে জানি না ব্যাটেলে মারা যেতে পারি, আর তোমার আঘাতগুলো এম্পায়ারের হিরোর আঘাতের চেয়ে দুর্বল। মাকোতো বলে, সত্যি? কারণ আমি তো কোনোদিন এম্পায়ারের হিরোকে দেখিনি। আচ্ছা, চাইলে তোমাকে আমার আসল পাওয়ার একটু দেখাতে পারি। সোফিয়া বলে, কিন্তু এম্পায়ারের হিরো তোমার থেকে বেশি হ্যান্ডসাম ছিল, ওর একটাই আক্রমণ অনেক ভালো ছিল। যদিও সে আমাকে ট্রান্সফর্ম করতে পারেনি, তবুও সে তোমার থেকে শক্তিশালী। সে তার বন্ধুদের খুব গুরুত্ব দেয় আর নিজের লক্ষ্যের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। এমন মানুষের সাথে কাজ করতে পারাটাই খুব আনন্দের। এটা শুনে মাকোতো বলে, ও, এম্পায়ারের হিরো তো খুব ভালোই দেখি, তোমাকে তো তার জাদুই ফেলে রেখেছে। এটা শুনে সোফিয়া অবাক হয়ে যায়। মাকোতো হেসে বলে, তুমি বুঝতে পারোনি, মানে তুমি ওকে এতটুকু রেজিস্ট করতে পারোনি। তুমি বলেছিলে তুমি তার প্রাণ বাঁচিয়েছো না, তুমি কি সেটা করেছিলে কারণ তুমি তাকে পছন্দ করতে শুরু করেছিলে? তোমার উপর আমার করুণা হচ্ছে, তবে আমাদের লড়াই শেষ হওয়ার আগে যদি বলো, আমি চাইলে তার জাদু তোমার উপর থেকে তুলে দিতে পারি একদম ফ্রিতে। এটা শুনে সোফিয়া রাগ হতে থাকে। হিরোর জাদুই আছি এর মানে? যে মাকোতোকে বলে, তুমি উল্টাপাল্টা বলছো। সোফিয়া তাকে চুপ থাকতে বলে। মাকোতো বলে, তুমি নিশ্চিত আমি ছাড়া হিরোর জাদু কেউ খুলতে পারবে না? এবার সোফিয়া আরো রেগে যায় এবং তার পাখা বের করে ফেলে। এতে তার স্পিড অনেক বেড়ে যায়। এখন সে মাকোতোর চারপাশে ভয়ঙ্কর গতিতে আক্রমণ করতে থাকে, কিন্তু সেই স্পিড মাকোতোর কাছে কিছুই না। সে সোফিয়াকে প্রচন্ড জোরে ঘুষি মারে। সোফিয়া মাটিতে ধাক্কা খেয়ে পড়ে যায় আর ভীষণ ব্যথা পায়। মাকোতো বলে, আমার মনে হচ্ছে এই ফাইটটা শেষ করার সময় এসে গেছে। সোফিয়া বলে, এখন যদি মিৎসুরুগি এখানে আসে সে তোমাকে ছাড়বে না। মাকোতো বলে, মাফ করো, এটা হতে পারবে না। তোমার কাছে এত গ্রেট ড্রাগনের পাওয়ার আছে, তাও তুমি আমাকে কিছু করতে পারছো না। আমাদের লার্ভা তোমার ল্যান্সারের থেকে বেশি শক্তিশালী। অন্যদিকে দেখা যায় মিৎসুরুগি শিকিকে অনেক আক্রমণ করছে, কিন্তু শিকি তার পাওয়ার ব্যবহার করে সব আক্রমণ সহজেই পুড়িয়ে ফেলছে। এই ফাইট দেখে হিবিকিও শিকিকে বাঁচাতে এগিয়ে যেতে থাকে। তার সঙ্গী তাকে থামাতে চায় আর বলে, বাইরে যেও না, কারণ বাইরে সে কুয়াশা আছে, তা খুব ঘন। মিৎসুরুগি শিকের আক্রমণ দেখে খুব ইমপ্রেস হয় এবং বলে, মনে হচ্ছে তুমি সত্যি সেই জাদুঘরের সার্ভেন্ট। তোমার পাওয়ার দেখে আমি খুশি হয়েছি, কিন্তু লিচরা তো শুধু কথা বলে, কিছু করতে পারে না। এটা শুনে শিকি হেসে বলে, এটা তোমার ভুল ধারণা। তখন মিৎসুরুগি তার হিউম্যান ফর্মে ফিরে আসে। সে বলে, খেলার সময় শেষ, আমাকে সোফিয়ার কাছে যেতে হবে। সময় সর্বোচ্চ ব্যবহার করছি সেই জাদুঘরকে মারার জন্য, কারণ সে আমার পা কেটেছিল, আমি অবশ্যই তার থেকে বদলা নেব। শিকি বলে, মানে তুমি আমার মাস্টারকে মারতে চাও? আমিও তোমাকে মারতে চাই, কারণ তুমি আমার মাস্টারকে আঘাত করেছিলে, আমিও তোমার কাছ থেকে প্রতিশোধ নেব। এটা শুনে মিৎসুরুগি রেগে যায় এবং শিকির সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। এরপর আমরা দেখি মিৎসুরুগি শিকির উপর একের পর এক প্রচন্ড আক্রমণ করছে, আর এতে শিকির অবস্থা একটু খারাপ হতে থাকে। এটা থেকে হিবিকি শিকিকে বলে, এই যে দোয়া বা মিস্ট, এটা সরাও, তাহলে আমরা তোমাকে লড়াইয়ে সাহায্য করতে পারবো। কিন্তু শিকি বলে, না, তোমাদের সাহায্যের আমার দরকার নেই, এই ড্রাগনটাকে আমিই মারবো। তারপর সে আরো বলে, আমি মিস্ট সরাবো, কিন্তু এক শর্তে, তোমরা নিজেদের বাঁচাতে বেশি খেয়াল করবে, আর যুদ্ধ শেষ হলে আমি তোমাদের সঙ্গীকে বাঁচিয়ে দেবো। চিয়া তখন সন্দেহ করে বলে, তুমি মিথ্যা বলছো না তো? শিকি বলে, না, মিথ্যা বলছি না। হিবিকি এটা শুনে বলে, ঠিক আছে, আমি তোমার উপর ভরসা করছি। বীরদা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সিলি তাকে থামিয়ে দেয়। সিলি বলে, হিবিকি ঠিকই করেছে, লিচরা সবসময় তাদের ওয়াদা রাখে। এরপর হিবিকি শিকিকে বলে, ঠিক আছে, আমরা নিজেদের বাঁচাবো, তুমি এখন মিস্টটা সরাও। শিকি বলে, ঠিক আছে। তারপর সে পুরো এলাকার মিস্ট সরিয়ে ফেলে। এটা দেখে মিৎসুরুগি বলে ওঠে, ও
তুমি যতই করো আমাকে হারাতে পারবে না, আমি ট্রু শর্ট দিয়ে তোমাকে ধ্বংস করে দেব। ওর তলোয়ার দেখে শিকি বলে, ল্যান্সার দ্য ব্লেড ড্রাগন, এই ড্রাগন যার 2টা লাইফ আছে। ড্রাগন হয়েও তুমি মানুষের রূপ নিয়ে নিজের পাওয়ার বাড়াও। লুটো যেটা বলেছিল মনে হচ্ছে ঠিকই বলেছিল। এটা শুনে মিৎসুরুগি চমকে যায়, তুমি লুটোর নাম জানলে কিভাবে? শিকি বলে, তুমি ঘেরা পড়ে গেছো, তোমার তলোয়ারগুলো দেখেই বোঝা যায় যারা তোমাকে চ্যালেঞ্জ করেছিল তাদের কি পরিণতি হয়েছে। মিৎসুরুগি রেগে যায়, তুমি খুব বেশি জানো, তাই তোমাকে বাঁচতে দেওয়া যাবে না, তোমাকে আমার শক্তির অংশ করে নেব। এটা বলে সে শিকির উপর আক্রমণ করে। শিকিও নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করে যাতে সব তলোয়ার গায়েব হয়ে যেতে থাকে। এটা দেখে মিৎসুরুগি ভয় পায়। শিকি বলে, তোমার উপর অনেক গবেষণা করেছি লুটোর সাহায্য নিয়ে। মিৎসুরুগি অবাক হয়ে বলে, একটা লিচ লুটোর সঙ্গে কাজ করেছে, এটা ভাবিনি। শিকি বলে, কারো সবচেয়ে বড় অস্ত্র হলো তার বুদ্ধি, আমি একজন ফর্মার পার্সন ছিলাম। তারপর শিকি তার লাঠিটাকে তলোয়ারে রূপান্তর করে। মিৎসুরুগি বলে, আমি ভেবেছিলাম তুমি ম্যাচ অর্থাৎ ম্যাজিক ব্যবহার করে লড়াই করো। শিকি এসে বলে, এই তলোয়ারের নাম এস, কারণ এতে বিষ আর কার্স লেগে আছে, এটা আমি বিশেষভাবে তোমাকে মারার জন্য এনেছি। এর নাম দিয়েছে ড্রাগন স্লেয়ারের নামে। মিৎসুরুগি বলে, মনে হচ্ছে তলোয়ারটা বেশ অসাধারণ। শিকি বলে, যদি তলোয়ার বাজে হয় সমস্যা নেই, কারণ আমি ব্যবহার করছি। এরপর শিকি আক্রমণ করতে গেলে মিৎসুরুগি পুরো পাওয়ার ইউজ করে। সে বলে, এটা একটা ব্যাটল ফিল্ড, এখানে সবচেয়ে শক্তিশালী সৈন্য আর ডেমনরা থাকবে, আর বাকি সবাইকে আমি আমার শক্তিতে যোগ করব। এটা বলে সে অনেক সৈন্যকে তলোয়ারে রূপান্তরিত করে শিকির দিকে ছড়ে। শিকি বলে, আমার তলোয়ার তোমারটার চেয়ে অনেক ভালো, তোমাকে এবার ভয় কেমন লাগে বুঝাতে হবে। শিকির আক্রমণ এতটাই দ্রুত যে মিৎসুরুগি তৈরি সব তলোয়ার ভেঙে যায়, এমনকি তার কয়েকটা আঙুলও কেটে যায়। শিকি বলে, শুনেছি তুমি আমার মাস্টারের আঙুল কেটেছিলে, আজ আমি তার প্রতিশোধ নিব। তারপর সে আরেকবার আক্রমণ করে, মিৎসুরুগির তলোয়ার ভেঙে টুকরা হয়ে যায়। শিকি সেগুলো দেখে বলে, এ কি, সেই তলোয়ারগুলো একসময় হিরোরা ব্যবহার করতো তাই না? মিৎসুরুগি রেগে টুকরোগুলো জড়ো করে একটা বিশাল আক্রমণ বানিয়ে শিকির দিকে ছড়ে, কিন্তু তাতে শিকির কিছুই হয় না। মিৎসুরুগি হা করে তাকিয়ে থাকে। শিকি বলে, কি হলো, ভুলে গেছো আমি ম্যাজিক টাইপ? তারপর শিকি আবার আক্রমণ করে। মিৎসুরুগি পালানোর চেষ্টা করে, কিন্তু শিকি তাকে ধরে ফেলে। যদিও মিৎসুরুগি কোনোভাবে একবার আক্রমণ এড়িয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত শিকি তার তলোয়ার একে একে ভেঙে দেয়। শিকি বলে, তুমি গুডোয় শেষ করতে পারবে না, আমি কতটা তলোয়ার ভেঙেছি। শিকি ভাবে, ধন্যবাদ মাস্টার এবং মিউ ম্যাম আর তোময় ম্যামকে, তাদের ট্রেনিং না থাকলে আমি এত শক্তিশালী হতাম না। মাস্টারের জন্য আজকে এই ড্রাগনকে হারাতেই হবে। এদিকে মিৎসুরুগি বুঝতে পারে না যে বিষ তার শরীরে কাজ করছে। সে আবার আক্রমণ করে, কিন্তু শিকি এড়িয়ে গিয়ে তার পা কেটে দেয়। রেগে গিয়ে মিৎসুরুগি আবার হিবিকিকে তলোয়ার বানাতে চায়। সে হিবিকি আর দলের দিকে আক্রমণ করে। হিবিকি আর সবাই ডজ করে, কিন্তু একটা তলোয়ার প্রায় চিয়াকে লাগতে যাচ্ছিল। ঠিক তখন সিলি চিয়ার সামনে এসে দাঁড়িয়ে থাকে এবং তাকে বাঁচায়। তলোয়ারটা সিলির গায়ে লাগে। শিকি মনে মনে সিলিকে ধন্যবাদ দেয় আর বলে, ওই প্রিস্টেস যদি তলোয়ারে পরিণত হতো তাহলে আমি এই ফাইটটা জিততে পারতাম না। এরপর সিলি তলোয়ারে পরিণত হয় আর মিৎসুরুগি তাকে নিজের কাছেই টেনে নেয়। মিৎসুরুগি বলে, তুমি হিরোদের মতো শক্ত নও, তবুও তোমাকে আমার পাওয়ার হিসেবে ব্যবহার করব। এরপর সে বহু তলোয়ার শিকির শরীরে ঢুকিয়ে দেয়। সে শিকিকে মৃত মনে করে হাসতে থাকে আর বলে, দেখলে আমি জিতে গেলাম। ঠিক তখন হঠাৎ তার পেছন থেকে একটি আঘাত আসে আর তার শরীর 2 টুকরো হয়ে যায়। আমরা দেখি আসলে শিকি তার হিউম্যান ফর্মে ছিল। হিবিকিও অতবাক হয়ে যায়, এটা আবার কি? শিকি বলে, স্বীকার করতে একটু লজ্জা লাগছে, কিন্তু এখন এতটুকু করতে পারলাম। আমি আমার লিচ ফর্ম দিয়ে একটা ইলিউশন বানিয়েছিলাম যাতে তাকে ব্লাইন্ড স্পটে আক্রমণ করাতে পারি। শিকি তার স্কেলেটন ফর্মে মিৎসুরুগিকে আক্রমণ করতে দিয়েছে এবং আসল রূপে এসে তাকে পিছন দিক দিয়ে কেটে ফেলে। শিকি বলে, এটা খুব কাছাকাছি ছিল, আমাকে আরো ট্রেনিং করতে হবে। হিবিকি তখন বলে, তুমি কি লার্ভা? শিকি অবাক হয়ে যায়, সে তাকে চিনে ফেলেছে। হিবিকি বলে, মানে তুমি আসলেই মানুষ? শিকি বলে, না, অনেক আগে মানুষ ছিলাম। তারপর সে বলে, এবার প্রতিশ্রুতি পূরণের সময়। সে তার পাওয়ার দিয়ে হুডিকে হিল করে দেয়। শিকি বলে, ওকে শুধু বিশ্রাম নিতে দাও, সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। সবাই তাকে ধন্যবাদ জানায়। বীরদা বলে, তোমার এই সাহায্য আমরা কোনোদিন ভুলবো না, একদিন শোধ করে দেবো। শিকি বলে, ঠিক আছে। তারপর সে চলে যেতে থাকে আর বলে, আজ আমার রিস্কগুলো অনেক ব্যবহার করা হয়ে গেছে, এবার আমাকে বিশ্রাম নিতে হবে। শিকি তখন চলে যাওয়ার আগে হিবিকি তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি শর্ট সেজের ফলোয়ার? শিকি বলে, তার কথা ভুলে যাও, তুমি একজন হিরো, তোমার নিজের জিনিস নিয়ে ভাবা উচিত, আর প্রথমে তোমার নিজের ব্যাপারটা নিয়েই ভাবো। হিবিকি বলে, ঠিক আছে। তারপর সে আবার বলে, যেমনটা বীরদা বলেছিল আমি তোমাকে অবশ্যই রিপে করব। এটা শুনে শিকি বলে, ঠিক আছে। তারপর সে সেখান থেকে চলে যায়। হিবিকি তার টিমমেটদের বলে তারা প্রথমে হুডিকে রেস্ট করাতে নিয়ে যাবে। এদিকে হিবিকি মনে মনে ভাবছিল যে ফাইটারকে সে যখন দেখেছিল সেটা আসলে কিছুটা কসপ্লে স্যুটের মতো লাগছিল, সেটা সম্ভবত তার পুরনো দুনিয়ার সাথে কোনোভাবে কানেক্টেড। সে এটাও ভাবে যে শিকি তাকে কুজুনোহা কোম্পানি নিয়ে কিছু বলেছিল। এটা মনে পড়তে হিবিকি সন্দেহ করে, এরা কি তাহলে কুজুনোহা কোম্পানির সাথে কানেক্টেড? পরের সিনে আমরা সোফিয়াকে দেখি, সে হঠাৎ করেই হাসতে শুরু করে। মাকোতো জিজ্ঞাসা করে, তুমি কি পাগল হয়ে গেলে? সোফিয়া বলে, না, 2টা জিনিস আছে যার জন্য আমি হাসছি। প্রথমত, তোমার পার্টনার যতদিন আমার সাথে থাকুক না কেন সে খুব সহজেই ডিসপোজেবল মর্টাল হয়ে যায়। এটা শুনে মাকোতো বলে, মানে মিৎসুরুগি মরে গেছে? সোফিয়া বলে, হ্যাঁ। তারপর বলে, দ্বিতীয় জিনিসটা হলো আজ আমার ভাগ্য অসাধারণ, আমি আমাদের বাজিটা জিতে গেছি। মাকোতো জিজ্ঞাসা করে, কোন বাজি? সোফিয়া বলে,
বলে আমি মিসুরুগির সাথে বাজি ধরেছিলাম, যদি আমি আগে মরি তাহলে আমি তার কালেকশন যোগ দেব, আর যদি সে আগে মরে তাহলে সে তার বেঁচে থাকা লাইফ পাওয়ার আমাকে দেবে। এখন সোফিয়া মিসুরুগি সেই পাওয়ার ইউজ করছে আর খুব শক্তিশালী হয়ে উঠছে। মাকোতো বলে মানে মিসুরুগির আসলে একাধিক লাইফ ছিল। তারপর সে বলে তুমি এত পাওয়ার পেয়ে এখন কি করবে? সোফিয়া হাসতে হাসতে বলে তোমার উচিত প্রতিপক্ষকে অবহেলা না করা। চলো আমি তোমাকে আমার ট্রাম্প কার্ড দেখাই, যেটার কারণে আমি এত শক্তিশালী। তারপর সে সেই পাওয়ার অ্যাক্টিভেট করে এবং হঠাৎ মাকোতো একদম আলাদা জায়গায় চলে যায়। মাকোতো চমকে উঠে বলে এটা কি আলাদা স্পেস? সোফিয়ার সামনে এসে বলে স্বাগতম, এটা হলো প্রিজন অফ সর্টস। এটা সেই জায়গা যেখানে মিৎসুরুগি তার সব সর্ট স্টোর করত। আর হ্যাঁ, এটাকে এক ধরনের কবরস্থানও বলতে পারো। মাকোতো বলে ও এত সর্টের মাঝে আমাকে পাঠালে, আমার সাথে এমন কখনো হয়নি। সোফিয়া হেসে বলে চিন্তা করো না, এখানকার সার্ভিস অসাধারণ, তুমি বিরক্ত হবে না। মাকোতো তার ইনভেস্টিগেশন কাই অ্যাক্টিভেট করে। সে বুঝে যায় এই স্পেস যে তৈরি করেছে সেই ব্যক্তির পাওয়ারটাই এখানে পুরো এনহান্স হয়। এটা শুনে সোফিয়া শক হয়ে যায়, তুমি এসব কিভাবে জানলে? মাকোতো তখন বুঝে ফেলে এই স্পেসে থাকা সব সর্টই সোফিয়ার লাইফ। সে বলে মানে সর্টগুলো অ্যাকুয়ার করার পরে তুমি হিরোদের স্কিল পেয়েছো। সোফিয়া বলে এগুলো জানলেও তুমি আমাকে হারাতে পারবে না। মাকোতো বলে আমার অনেকদিন পর এমন বিরক্তিকর কাজ করতে হবে, আর তাও শুধুমাত্র সময় কাটানোর জন্য। তারপর সে তার ধনুক বের করে আর্চারি প্র্যাকটিস করতে থাকে। সে একটি একটি করে সবগুলো শর্ট ভাঙতে থাকে, কারণ সে জানে এখানকার শর্টগুলো ধ্বংস করলে সোফিয়ার লাইফ ফোর্স শেষ হতে থাকবে। সোফিয়া রেগে গিয়ে আক্রমণ করতে মাকোতো মানা মেটার দিয়ে পাঁচ মারে, কিন্তু এটা যথেষ্ট নয়। সেভাবে সোফিয়া আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে, আমার কাই আরো বাড়াতে হবে। তারপর সে একটা বিশেষ তীর বের করে বলে এই অসের নাম আসুসা, নামটা এসেছে আসুসা ইউমি থেকে। সে তীর ছোড়ে আর সোফিয়ার চারপাশে সব শর্ট ভেঙে পড়তে থাকে। সোফিয়া ভয় পেয়ে যায়, তুমি কে? মাকোতো বলে আমি তো বললাম আমি একজন যে কিনা আর্চারি করতে ভালোবাসি, আমার তীর ধনুক দিয়ে প্র্যাকটিস করতে খুব ভালো লাগে। এরপর সে একের পর এক শট ভাঙতে থাকে। সোফিয়া কাঁপতে কাঁপতে বলে আমি এখনো লুটোর সাথে দেখা করিনি, আমি এখন মরতে পারি না। মাকোতো বলে তুমি এখন বুঝতে পারোনি, তোমাকে শুধু ক্যামেরা হিসেবে ইউজ করা হচ্ছে, আর তুমি মরলেও আমি কষ্ট পাবো, কারণ তুমি আমার আসল নামটাও তাহলে জানতে পারবে না। মাকোতো বলে আমার আসল নাম হলো মিজুমি মাকোতো। গুড বাই সোফিয়া। সে আক্রমণ করতে যায়, কিন্তু শেষ মুহূর্তে সোফিয়া দৌড়ে বাঁচে। সে বলে এখনো শেষ হয়নি। সে বলে লুটো শয়তান, সে আমাকে ক্যামেরা হিসেবে ইউজ করছে। মাকোতো তীর ছোড়ে। সোফিয়া শেষ মুহূর্তে একটা জাপানি তলোয়ার বের করে এবং তীরটা কাটতে সক্ষম হয়। মাকোতো চমকে ওঠে, এটা তো জাপানি কাটানা, মনে হচ্ছে ল্যান্সারের সিক্রেট ওয়েপেন, মানে এই সর্ডের মালিক জাপানিজ ছিল আর তাকেও ল্যান্সার অর্থাৎ মিৎসুরুগি সর্ডে ট্রান্সফর্ম করে দিয়েছিল। সোফিয়ার শক্তিতে উন্মাদ হয়ে বলে ড্রাগন অ্যাবজর্ব করলে যত পাওয়ার পাই তার থেকেও বেশি মজা পাচ্ছি, মনে হচ্ছে আমি নেক্সট লেভেল হিউম্যান। মাকোতো ভাবে নেক্সট লেভেল হিউম্যান, আগেও কেউ এটার কথা বলেছিল, হয়তো তাকে বলা হয় গ্র্যান্ড, যা শিকি হতে চেয়েছিল কোনো এক সময়। সোফিয়া তার উপর ভয়ঙ্কর আক্রমণ চালায়, এমনকি মানা মেটার কেটেও ফেলে। মাকোতো বলে জাপানিজ কাটানা থেকে আমি এতটুকু আশা করতেই পারি। সে তার স্টাইল পাল্টে আর্চারি মোডে যায়। মুহূর্তেই সে সোফিয়ার সামনে গিয়ে একটি শট ছোড়ে। সোফিয়া সেটাকে ছুতেই ব্লাস্ট হয়ে যায়, সে আবার উড়ে আসে। মাকোতো পরে যেতে যেতে আরেকটা শট ছোড়ে, যেটা সরাসরি সোফিয়াকে আঘাত করে তার পাকা গায়েব হয়ে যায়। মাকোতো বলে ডুটো তোমার ঋণ শোধ হলো। সে লাস্ট তীর ছুড়ে সোফিয়াকে সম্পূর্ণ শেষ করে দেয়, আর সেই স্পেস ভেঙে যায়। মাকোতো বাইরে বেরিয়ে আসে, সে বলে এখন শুধু ফোর্স টেলা বাকি। মাকোতো তার মানা মেটার ইউজ করে তা ম্যাক্স পাওয়ারে নিয়ে যায় এবং উপরে গিয়ে দেখে রুনা তার সব সোলজার সরিয়ে নিয়েছে। মাকোতো বলে দূরত্ব কত জানি না, কিন্তু আমার শট মিস করবে না। সে তীর ছোড়ে এবং ফোর্স টেলার ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। মাকোতো খুশি হয়ে বলে আমার মিশন কমপ্লিট। সে নিচে নেমে আসে এবং শিকিকে দেখে বলে তুমি তো হিউম্যান ফর্মে। শিকি বলে হ্যাঁ, কিছু ঝামেলা হয়ে গিয়েছিল, হিরো সেফলি চলে গেছে। মাকোতো বলে তাহলে ঠিক আছে, আমার নিজের পাওয়ার টেস্ট করা হলো, আমি ভীষণ ক্লান্ত, চলো ফিরে যাই। শিকি বলে আপনি কি নিশ্চিত আপনি কি ওই হিরোকে চিনতেন? মাকোতো বলে হ্যাঁ চিনি, কিন্তু বাড়ি গেলে বলবো তুমি আর মিও ফিরে এসেছে। শিকি বলে হ্যাঁ ঠিক আছে। তারপর শিকি মাকোতোকে বলে হিরোর পার্টি তাকে থ্যাঙ্কস জানাতে চায় কিছু দিয়ে, তো তার কি চাওয়া উচিত? মাকোতো বলে ওটা পরে ভাববো, ওরা এখন শহরে ব্যস্ত। শিকি বলে ঠিক আছে, তাহলে আমি তাদের পরে বলবো। মাকোতো মনে মনে ভাবে ভবিষ্যতে লিমিয়া খুব কষ্টে পড়বে, কিন্তু তার সাথে তো হিবিকি আছে, তাই তারা সামলে নেবে। মাকোতো ও শিকি বলে চলো বাড়ি যাই। সোফিয়ার সঙ্গে ফাইট শেষ করার পর মাকোতো আবার ডেমি ব্রেনে ফিরে আসে। সবাই তাকে দারুণভাবে ওয়েলকাম করে। মাকোতো শুনে অবাক হয়, ফাইটে তার টিমের কারো বড় কোনো ইনজুরি হয়নি, কেউ মারা যায়নি, শুধু একটি লিজার্ড ম্যান সামান্য ইনজুরি হয়েছে, কারণ আগারেস তার লেজের উপর পা রেখে দিয়েছিল আর তারা সফলভাবে ক্যালেনিয়ন সাম্রাজ্য দখল করে নিয়েছে। এগুলো শুনে মাকোতো বলে এই দুনিয়ার মিলিটারি তো অনেক দুর্বল। তখন তুমি বলে আসলে যে একমাত্র স্ট্রং অপোনেন্ট ছিল তাকে তো মিও সামলেছে, আর তুমি একটি বড় বর্ডার তৈরি করে দিয়েছিল। এই সময়
মিও একটি ছোট সাপ নিয়ে আসে এবং বলে এটা ডেমন কমান্ডার। আমরা জানতে পারি মিও ফাইটের পর লেফটেন্যান্টকে গিলে ফেলেছিল আর তার ফলেই তার একটি টুকরো ছোট সাপে পরিণত হয়েছে। এটা দেখে মাগুতো একদম শক হয়ে যায়। তারপর তোমে বলে আচ্ছা এর চেয়ে বড় কথা গরেসের সাথে সব ঠিকঠাক করেছেন? মাগুতো বলে হ্যাঁ, বড় কিছু হয়নি, সে শুধু আমাকে সোফিয়ার সঙ্গে লড়তে বলেছিল, আমি তাকে হারিয়েছি। শিকে ল্যান্সারকে হারিয়েছে আর শিকির বুদ্ধির জন্য এখন আমি হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলতে পারছি। এটা শুনে তোমে আর মিও দুজনেই শিকির উপর হিংসা করতে থাকে। তারা শিকিকে চেপে ধরে সব ডিটেল জানতে চায়। তারপর দুজনেই শিকিকে টেনে নিয়ে যায়। মাগুতো দেখে বলে ঠিক আছে, মনে হয় সব মিটিং শেষ, এবার ভিক্টোরিয়া সেলিব্রেশন করা যাক। পরের সিনে লাইম এসে মাগুতোকে জানায় একাডেমির হেডমাস্টার তাকে শহরে রাখছেন। শহরে পৌঁছে তারা দেখে এখনো 2টা মনস্টার বেঁচে আছে আর একাডেমি ফোর্স তো অনেক আগেই পিছু হটেছে, তাই এল্ডার ডোয়াবদের একাই লড়তে হচ্ছে। মাগুতো বলে শিকি তুমি রেস্ট নাও, আমি এবার সামলাই। কিন্তু শিকি রাজি হয় না, সে বলে সব কাজ আপনাকে করতে দিতে পারি না। তখন মাগুতো বলে মন্ডো আর লাইমকে কাজ করতে দেবে। সে তাদের বলে একটা রেস্টোরেশন সিম্বলের মতো কিছু একটা তৈরি করতে। তারপর তারা সহজেই মনস্টারগুলোকে হারিয়ে ফেলে। মাগুতো বলে মনস্টার শেষ, এখন শহরের ভিতরে সে ডেমি হিউম্যানদের পরে দেখবো যারা ডেমনদের হেল্প করেছিল। তারপর সে চলে যায়। বের হওয়ার পর সে দেখে লরিয়াল রাজ্যের ড্রাগন নাইটরা তারা প্রচুর খাদ্য সাপ্লাইও নিয়ে এসেছে। শিকি জানায় টেম্পলের লোকেরা ধন্যবাদ দিয়েছে আর সাইডিস বলেছে কুজনোহা ট্রেনিং কোম্পানিতে আসবে। এ সময় তোমে আসে, ড্রাগন নাইটদের দেখে বলে এই নাকি ড্রাগন নাইটস, তাদের তো 2য় শ্রেণীর জাদুঘর থেকেও কম শক্তির মনে হয়। এরপর তোমে আসবে শুনে শিকি সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। তোমে একটু রাগে থাকে কারণ সে সোফিয়া অথবা ডেমন কমান্ডার কারোর সঙ্গে লড়তে পারেনি। মাকুতো বলে সমস্যা নেই, তুমি তোমার মেইন গোল ডেমি হিউম্যানদের জগতে 4টা সিজন নিয়ে আসা সফলভাবে কমপ্লিট করেছো, এজন্য আমি তোমার উপর কৃতজ্ঞ, তুমি হাজারো ড্রাগন নাইটের চেয়ে ভালো। এটা শুনে তোময় খুশি হয়। পরের সিনে মাকুতো তার স্টুডেন্টদের দিয়ে শহরের ধ্বংস পরিষ্কার করাচ্ছিল। তারা বলে স্যার এটা কোনো লেসন হলো? আলিয়া বলে আমি কাজ করছি, শিফু আর ইউনো তো ছুটিতে। মাকুতো বলে তারা রেমডেন্ট গিল্ডে হেল্প করছে। অন্যদিকে ওই 2 বোন রেমডেন্টের কাছে বলে আমাদের করার মতো কিছু নেই। রেমডেন্ট বলে তোমরা অনেক মনস্টারের সঙ্গে লড়াই করেছো, এখন রেস্ট দরকার। আবার ক্লিনিং সিনে স্টুডেন্টরা বলে স্যার আপনার কথা বলার ভয়েস দেখে মনে হয় আপনি আমাদের সমবয়সী নাকি এর চেয়েও ছোট। মাকুতো ভাবে যদি ওরা জানে আমি ওদের থেকে ছোট বা কম বয়সী তাহলে ওরা আমাকে ভয় পাবে না। মাকুতো রেগে বলে এগুলো নিয়ে মাথা ঘামিও না, এখন শহর ঠিক করে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, কয়েকদিন ক্লাসও হবে না। স্টুডেন্টরা বলে মানে আপনি ফুল টাইম টিচার হওয়ার অফারটা ঠিকই ফিরিয়ে দিয়েছেন, এত বড় সুযোগ তো সবার আসে না। মাকুতো বলে আমি সারা জীবন টিচার হয়ে থাকতে চাই না। তারা বলে স্যার আপনি সত্যি অদ্ভুত। তারপর মাকুতো স্টেলার কাছে আসে। এটা সেই মেয়েটি যাকে মাকুতো বাঁচিয়েছিল। সে বলেছিল তার মালিককে বলবে মাকুতোর ব্যাপারে। তার মালিক সামনে আসে আর সে আর কেউ নয় যারা। যারা মাকুতোকে ধন্যবাদ দেয় এবং জানায় যে সব মার্চেন্টরা মাকুতোর বিরুদ্ধে ছিল এই ঘটনার পর তারা সবাই মারা গেছে আর এখন চার্চ, লিমিয়া ও লোরিয়েলের সবাই মাকুতোর সাপোর্টে আছে। যারা বলে তোমার সম্বন্ধে অনেক কিছু খারাপ বলার মতো ছিল কিন্তু এবার তুমি সত্যি অসাধারণ রেজাল্ট দিয়েছো। মাকুতো কৃতজ্ঞতা জানায়। যারা বলে 1 মাসের মধ্যে শহর পুরো নর্মাল হয়ে যাবে আর ব্যবসা শুরু হলে তুমি ফ্রিতে সার্ভিস নিতে পারবে। এটা শুনে মাকুতো লজ্জা পায়। এরপর মাকুতো যায় জোশুয়ার কাছে। জোশুয়া আশ্চর্য হয়ে যায়, তুমি এখন কথা বলতে পারো? মাকুতো জিজ্ঞাসা করে আমাকে ডাকলে কেন? সে বলে সেদিন ওই ঘটনা ভুলে হয়েছিল, মনে আছে তো? মাকুতো বলে হ্যাঁ, চিন্তা করো না, কাউকে বলবো না। জোশুয়া অবাক হয়ে বলে তুমি কিছু চাইবে না? এর বদলে আমি চাইলে দিতে পারি। মাকুতো বলে না, আমার কিছু লাগবে না। আর কুজনোহা ট্রেডিং কোম্পানি কোনো নেশনের সঙ্গেই কোঅপারেট করবে না। জোশুয়া বলে তুমি সত্যি অনেক অদ্ভুত। মাকুতো বেরোতে গেলে সে টের পায় লুটো তাকে দেখছে। সে সরাসরি লুটোর কাছে যায়। লুটো বলে সরি, আমি বুঝিনি মাঝে গডেস নিজে ইন্টারফেয়ার করবে আর সোফিয়া তোমার পথ আটকে দিয়েছিল, এজন্য দুঃখিত। মাকুতো বলে মিথ্যা বলো না, তুমি সোফিয়ার চোখ দিয়ে সব দেখছিলে, তোমাদের মধ্যে কানেকশন আছে আমি জানি। লুটো বলে তুমি এত শার্প কিভাবে? মাকুতো বলে সোফিয়া তোমার উপর ওভার অবসেসড ছিল আর আমি তাকে এখনো শেষ করিনি, চাইলে তুমি গিয়ে শেষ করতে পারো। তোমার প্ল্যানিং খুবই দুর্বল ছিল, খুব সহজেই ধরে ফেলেছি, কাজ শেষ হলে আমি আমার রিওয়ার্ড নিতে আসবো। লুটো মাকুতোকে দেখে ইমপ্রেস হয়। পরের সিনে আমরা দেখি সোফিয়ার অবস্থা খুব খারাপ। সে বলে লুটোকে হারাতে হলে আমাকে ওয়েস্টল্যান্ডে গিয়ে মুটোকিকে হারাতে হবে, অর্থাৎ ড্রাগন মুটোকি। হঠাৎ একটি ভয়েস আসে আর বলে দুর্ভাগ্যবশত তার হবে না। সোফিয়া ঘাবড়ে যায়, কে? তুমি কি মাকুতোর লোক? ভয়েসটা লুটোর। সে বলে ইচ্ছে থাকলে মাকুতোর সাথী হতাম কিন্তু সে আমাকে বন্ধু হতে দেয়নি। আমি লুটো, যাকে তুমি এতদিন ধরে খুঁজছিলে। ড্রাগন বানশকু নামেও আমাকে অনেকে চেনে। সোফিয়া বিশ্বাস করতে পারে না। সে লুটোর উপর আক্রমণ করতে চায় কিন্তু লুটো আঙ্গুলের এক ক্লিকেই তার সব তলোয়ার গায়েব করে দেয়। সোফিয়া প্রথমে বিশ্বাস করে না কিন্তু লুটো যখন বলে হ্যাঁ আমি লুটো তখন সে বুঝে যায় এটাই আসল লুটো। সোফিয়া জিজ্ঞাসা করে তুমি আমার সম্পর্কে আগে থেকে জানো? লুটো বলে হ্যাঁ, তুমি যখন অ্যাডভেঞ্চার গিল্ডে রেজিস্টার করেছিলে তখন থেকেই, কিন্তু তুমি তখন আমার সময়ের অপচয় ছিলে তাই তোমাকে নিয়ে অত একটা মাথা ঘামাইনি। এটা শুনে সোফিয়া খেপে যায় আর বলে আমি এত শক্তিশালী যে তোমাকে মারতে পারি। লুটো হেসে বলে মজা করো না, তুমি আর মিৎসুরুকি তোমরা দুজনেই আমার বানানো এক্সপেরিমেন্ট, তুমি হিউম্যান আর আমার ব্লাড মিশিয়ে তৈরি আর মিৎসুরুকি তো 2টি লাইফের ফিউশন। লুটো বলে তুমি আর মিৎসুরুকি আমার জীবনের একটা এক্সপেরিমেন্টাল ফিউশন ছাড়া কিছুই না, যেটাকে আমি অনেক আগেই বাদ দিয়ে দিয়েছিলাম, তোমরা কোনো কাজের না। হঠাৎ তোমরা দুজন একসাথে অ্যালায়েন্স করে ফেললে। প্রথমে তোমাদের দেখতে মজা লাগতো কিন্তু এখন
এখন একটু আফসোস হয়। সোফিয়া বলে তুমি এমন ভাবে আচরণ করছো যেন তুমি সরাসরি ইনভলভই ছিলে না, তুমি আমাদের তৈরি করেছো। তুমি জানো এই পাওয়ারের কারণে আমাদের কত কষ্ট সহ্য করতে হয়েছে। লুটো বলে পাওয়ার বলতে কোনো ভালো মন্দ নেই, তুমি তোমার ইচ্ছাগুলোকে কন্ট্রোল করতে পারোনি, তুমি একটা ফেলিয়ার। নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারলে আজ তোমার এই অবস্থা হতো না। এটা শুনে সোফিয়া বলে আমি ঠিকই করেছি তোমাকে ঘৃণা করে। এটা বলে সে লুটোর উপর আক্রমণ করে, কিন্তু লুটোর সঙ্গে সঙ্গে তার মানামেন্টার টেকনিক অ্যাক্টিভেট করে বাঁচে। লুটো বলে আমি এই টেকনিকটা মাগোতোকে দেখে কপি করেছি, কিন্তু মাগোতো এটা অনেকক্ষণ ধরে রাখতে পারে কারণ তার প্রচুর মানা আছে, আমার ততটা নেই। এটা বলে লুটো নিজের মানা ম্যাটার বন্ধ করে দেয় এবং নিজের পাওয়ার দিয়ে সোফিয়ার শরীর থেকে সমস্ত ড্রাগনের পাওয়ার বের করে ফেলে। সে বলে তুমি আগেই গডেসের প্রোটেকশন হারিয়েছো, এখন আমি যদি তোমার ভিতরে সব ড্রাগনের পাওয়ার বের করে ফেলি তখন কি হবে। সোফিয়া মাটিতে পড়ে যায় এবং তার হাত থেকে তলোয়ার পড়ে যায়। তলোয়ার দেখে লুটো বুঝে যায় যে এটা মিৎসুরুগি, সে তলোয়ার হয়ে গেছে। সে তখন মিৎসুরুগিকে নিজের কাছে ডেকে নেয়। এটা দেখে সোফিয়া বলে জিনিসগুলো এভাবে শেষ হওয়ার কথা ছিল না। এটা বলেই সোফিয়া শেষ হয়ে যায়। লুটো বলে এই গ্রেট ড্রাগন আবার জন্ম নেবে, কিন্তু আমার সময় নেই ওদের পালার, তাই ওদের গার্ডিয়ানদের কাছে রেখে দিচ্ছি। লুটো ওদের সকলকে এক জায়গায় রেখে চলে যায়। সে সোফিয়াকে বলে আমি মাকোতোর কাছে তোমাদের হারতে দিতে পারতাম, কিন্তু একটু রিভেঞ্জ নিতেই হলো। এটা বলেই সে সোফিয়া আর ড্রাগনের ডিমদের অদৃশ্য করে দেয়। পরের দিন হিবিকিকে দেখানো হয়। সে রাজাকে বলে যে সে লরিয়াল কমনওয়েলথে যেতে চায়। রাজা জিজ্ঞাসা করে সেখানে কেন যেতে চাও। হিবিকি মনে মনে ভাবে আমি রাজাকে বলতে পারবো না যে সাইরিস আমাকে বলেছে চিয়াকে লরিয়াল রাজ্যে ফেরত পাঠাতে। সে শুধু রাজাকে বলে আমি সব ডিটেল বলতে পারবো না, কিন্তু হিরো হিসেবে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করব। এরপর তোমোকিকে দেখানো হয়। সে একটু সুস্থ। সে বলে কেউ আমাকে সিরিয়াসলি নেয় না, কিন্তু সবাই দেখবে আমি আরো শক্তিশালী হব এবং যা চাই তাই পাবো। এরপর দেখা যায় ফোর্স টিলার কেল্লা পুরোপুরি ভেঙে গেছে মাগোতোর কারণে। লোকজন বলে ভাবিনি এমন কিছু হবে। রুনা বলে হ্যাঁ, ক্যালিনন সাম্রাজ্য এভাবে হাতছাড়া হবে তাও ভাবিনি। সবাই দেখতে পেয়ে বলে এটা মানুষদের কাজ মনে হয় না। তবু এগুলো দেখে রুনার মাথা ব্যথা শুরু হয় এবং সে লেফটেন্যান্টের সাথেও যোগাযোগ করতে পারছে না। রুনা বলে তবু আমরা লিমিয়ার গেটোনিয়ার অনেক ক্ষতি করেছি, সৈন্যগুলোর আবার রেডি হওয়ার জন্য অনেক রেস্টের দরকার, আর মাকোতোকে আমি হ্যান্ডেল করব, আমি তাকে ডেমন কিং এর সাথে মিলিয়ে দেব। এখন মাকোতো সবার সামনে দাঁড়িয়ে বলে তোমার রুট, তোমরা সব জায়গায় অনেক ভালো কাজ করেছো, তোমার কারণে একাডেমির সিডি আবারও ঠিক হতে শুরু করেছে। ডেমি ভিলেনে এখন 4টি সিজন আসবে এবং ভবিষ্যতে যত সমস্যা আসুক আমরা একসাথে ঠিক করব, চলো পার্টি শুরু করি। সবাই মজা করতে থাকে। এরপর উইং কিং মাকোতোকে ধন্যবাদ দেয় কারণ সে তাদের ক্যালিনিয়ন যেতে দিয়েছে। তারা বলে তারা নতুন টেকনিক ডেভেলপ করবে এবং মাকোতোকে নিরাশ করবে না। তখন গর্গন আসে এবং বলে যদি ক্যালিনিয়ন এখন ডেমন বেঁচে থাকে তাহলে কি আমরা তাদের লাইফ ফোর্স শোষণ করতে পারবো, কারণ এখনো আমরা কারোর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারিনি। মাকোতো বলে এটা নিয়ে তোমার সাথে আলোচনা করো। এরপর দেখা যায় মাকোতো জাপানি শাক খাচ্ছে যেটা তোমে বানিয়েছে, সে সেটা খুব পছন্দ করে। ঠিক তখন অর্ক আর লিজারম্যান আসে। তারা বলে আমরা কাল থেকে ট্রেনিং শুরু করতে চাই, আপনি কি আমাদের লিড করবেন মাস্টার। মাকোতো বলে ওগুলো কাল দেখা যাবে, আজ সবাই এনজয় করো। এরপর মিও মাকোতোর জন্য আরো খাবার নিয়ে আসে। মাকোতো খুব খুশি হয় এবং বলে দিন দিন তোমার রান্না ভালো হচ্ছে। এটা শুনে মিও লজ্জায় কাঁদতে শুরু করে। এরপর এমার কাছে মাকোতো জানতে চায় এবার লুরিয়া কি আগে কেলিনিয়ন গেছে। এমা বলে না, তারা এখনো মিরাজ সিটিতে স্কিল ডেভেলপ করছে, কারণ তারা যদি কেলিনিয়ন রিপ্রেজেন্ট করতে চায় তাহলে তাদের দক্ষ হতে হবে, ভবিষ্যতে ওরাই তো নেশন লিড করবে। এটা শুনে মাকোতো চিন্তায় পড়ে। এরপর দেখা যায় লাইম আর মন্ডো জুস খাচ্ছে, গর্গন লুকিয়ে লুকিয়ে তাদের দেখছে। এদিকে একু আর এরি সবাইকে নাচ দেখে এন্টারটেইন করছে। এরপর তোমে বলে সবকিছু অবশেষে শান্ত হলো। শিকি বলে হ্যাঁ, আপনার বানানো শাকও দারুণ ছিল। এটা শুনে তোমে খুব খুশি হয়। তখন মিও হঠাৎ মাকোতোকে বলে আপনি মনে আছে সেদিন প্রমিস করেছিলেন আমার একটি ইচ্ছা পূরণ করবেন, আমি চাই আপনার দৈনন্দিন প্রয়োজনগুলো পূরণ করব। মাকোতো একটু থমকে যায়, ভুল বুঝে ফেলে। মিও বলে না না, আমি বলতে চেয়েছি আমি আপনাকে চাল পরিষ্কার করা শিখাবো। মাকোতো বলে ও যদি এটা চাও তাহলে শিখিয়ে দাও। তখন তোময় আর শিকি হেসে উঠে। এটা থেকে মিও রেগে যায় এবং তাদের ধরে পেটাতে যায়। মাকোতো থামিয়ে বলে তোমরা তিনজন অনেক কষ্ট করেছো ব্যাটালে, ডেমি প্লেন ও দোকান চালাতে, তোমরা না থাকলে আমি সাধারণ একটা কাজের মানুষ হয়েই থাকতাম। সে একে একে তাদের অবদানগুলো বলে। তোময় ডেমি প্লেনে ম্যানেজ করেছে, প্রথম যুদ্ধে ভালো লড়েছে, মি অসাধারণ রান্না করেছে ও পাওয়ারফুল স্যুট বানিয়েছে, শিকি একাডেমিতে তাকে পড়াতে সাহায্য করেছে, নতুন দোকান খুলতেও সাহায্য করেছে। তারপর সে বলে তোমাদের কারণে আমি এই দুনিয়ায় মাগতো হয়েছি, তাই যদি তোমরা মানো আমি তোমাদের আমার ফ্যামিলির নাম দিতে চাই মিজুমি। মিজুমি ফ্যামিলিতে তোমাদের ওয়েলকাম। মিও তোময় আর সে কি সাথে সাথে রাজি হয়ে যায়। ঠিকই বলে আমি প্রতিজ্ঞা করছি এই নামকে কখনো অপমানিত হতে দেব না। এটা শুনে মাকোতো হাসে। শেষে মাকোতো বলে রাতে যতই অন্ধকার থাকুক আমার দারুণ ফ্যামিলি আর বন্ধু থাকলে ডেমি প্লেনের আলো আমার কাছে আসবে আর চাঁদ সর্বদা আমার পথ দেখাবে। আর এভাবে সুকিমিচি মুনলি ফ্যান্টাসি সিজন 2 শেষ হয়ে যায়। এই সিজন আগের সিজনের মতো দারুণ ছিল, যদিও গল্পটা একটু স্লো ছিল, তবুও ছিল খুব ইন্টারেস্টিং। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। নতুন সিজন আসলে এখানেই পাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ফিরে আসছি নতুন কোনো অসাধারণ এনিমে নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।